পিরামিড দেখেছিস নিশ্চয়ই, ঠিক আছে, ছবিতে দেখেছিস, কেউ ইজিপ্ট টিজিপ্ট বেড়াতে গেলে হয়তো দেখতে পাবি, ঠিক আছে, অ্যাকচুয়ালি পিরামিড কাকে বলে। তো অনেক সিনেমা দেখবি ওই মাম্মি রিটার্নস না কি সব সিনেমা টিনেমা আছে, ওখানে দেখবি পিরামিড টিরামিড এসব রয়েছে, ঠিক আছে। এমনি ছবিতে অনেক সময় দেখা যায় পিরামিড, খুব সুন্দর লাগে দেখতে। তো পিরামিডস এর অ্যাকচুয়ালি কি হয়, অনেকগুলো লেভেল হয়, ঠিক আছে। আমাদের ফুড পিরামিড জিনিসটা কি দেখ, অনেকগুলো লেভেল আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে লেভেলস। হ্যাঁ, এবার এই লেভেলস গুলোর নাম আছে। লেভেলস গুলো কি কি বলি আমরা, দেখ লেভেলস গুলোর নাম হচ্ছে ট্রপিক লেভেল 1 T1, আমি লিখে দিলাম, টি মানে হচ্ছে ট্রপিক লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে ট্রপিক লেভেল 2, এটা হচ্ছে ট্রপিক লেভেল 3, এটা হচ্ছে ট্রপিক লেভেল 4, আরেকটা লেভেল আমাকে করতে হবে, সেটা হচ্ছে ট্রপিক লেভেল 5, ঠিক আছে। তো এই 5খানা ট্রপিক লেভেলে আমাদের ফুড পিরামিডটা হয়, ঠিক আছে। তো এই ট্রপিক লেভেলস গুলোতে কিভাবে কি কি কেক কারা কারা থাকে, কারা কারা, 1 নম্বর ট্রপিক লেভেলে থাকে হচ্ছে কারা, প্রডিউসার্সরা। এটা কিন্তু সব সময় এটাই হবে, প্রডিউসারই হবে। ট্রপিক লেভেল 1 এ কে থাকে, ট্রপিক লেভেল 1 এ থাকছে প্রডিউসার, ট্রপিক লেভেল 2 তে কে থাকছে, প্রাইমারি কনজিউমার, ট্রপিক লেভেল 3 তে কে থাকছে, সেকেন্ডারি কনজিউমার, আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি। হ্যাঁ, ট্রপিক লেভেল 4 এ কে থাকছে, টারশিয়ারি কনজিউমার, আর ট্রপিক লেভেল 5 এ কে থাকছে, কোয়ার্টেনারি কনজিউমার, ঠিক আছে। এবার তুই জিনিসটা এবার একটু ভালো করে অবজার্ভ কর যে কেন আমি এরকম শেপটা দিলাম। কোয়ার্টেনারি মানে টার্সিয়ারি পরে বলা হয় কোয়ার্টেনারি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল কর, অবজার্ভ করে বল যে আমি কেন এরকম ট্রায়াঙ্গেল শেপ দিলাম। কেউ বলতে পারবি, কোনো গেস আছে? ভেরি গুড, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে, বাবা সায়নজিৎ ঢুকছে, কোথায় ছিল এতক্ষণ ধরে? আচ্ছা, যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ট্রপিক লেভেল 1 এ যারা থাকে তাদের সংখ্যাটা সব থেকে বেশি, দেয়ার নাম্বার ইজ মোর। আমাদের ইকোসিস্টেমে গাছপালা সব থেকে বেশি থাকে। তারপরে থাকে হচ্ছে প্রাইমারি কনজিউমার্সরা, যারা হার্বিভোরাস অ্যানিমালস হয়। তারপরে থাকে হচ্ছে সেকেন্ডারি কনজিউমার্সরা, যারা কার্নিভোরাস অ্যানিমালস হয়, আর ফার্স্ট র্যাঙ্ক ফ্লেশ ইটার্স। তারপরে হয় হচ্ছে টার্সিয়ারি কনজিউমার্সরা, যারা হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক ফ্লেশ ইটার্স। আর সবার লাস্টে থাকে হচ্ছে কোয়ার্টেনারি কনজিউমার্স, যারা হচ্ছে থার্ড র্যাঙ্ক ফ্লেশ ইটার্স আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। তো দেখ সব থেকে বেশি হচ্ছে এরা, তারপরে এরা, তারপরে এরা, তারপরে এরা, তারপরে এরা, ঠিক আছে। আমি এনার্জি কনজাম্পশন অনুযায়ী যদি যাই, এদের এনার্জি সব থেকে বেশি, এদের তার থেকে কম, এদের তার থেকে কম, এদের তার থেকে কম, এদের তার থেকে কম। কারণ যত ভলিউম বেশি হবে তত কি হবে, এনার্জি বেশি হবে। নাম্বার অফ লিভিং বিংস ইন দ্যাট ট্রপিক লেভেল যত বেশি হবে তত তার এনার্জি অ্যাডিশন করলে বেশি হবে। তো তো ধর 100খানা গাছ আছে একটা ইকোসিস্টেমে, সাপোজ 100খানা গাছ আছে, আমি সাপোজ ধরলাম 100খানা গাছ আছে। এ ফোন করে, তপন স্যার ফোন করছে, দাঁড়া আমি, হ্যাঁ আমার মিউট হয়ে গেছে, আমি জানি তপন স্যার ফোন করছিল, দাঁড়া এক সেকেন্ড, হোয়াটসঅ্যাপে কি মেসেজ পাঠাচ্ছে তোদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ইনফর্ম ক্লাস 8 দ্যাট টুমরো ম্যাথ ক্লাস ইজ অ্যাট 9 AM। আচ্ছা ক্লাস 8 ভালো করে শুনে নে, কালকে সকাল কটায় বললে যেন, 8-এ, সকাল 9টায়, কালকে তোদের সকাল 9টায় ম্যাথস ক্লাস আছে। ভালো করে শুনে নে সবাই, ক্লাস 8 কালকে সকাল 9টায় ম্যাথস ক্লাস আছে, তপন স্যারের ক্লাস আছে সকাল 9টায়। ওকে, শুনেছিস সবাই? ওকে ঠিক আছে, ভালো করে শুনে জেনে রাখবি, কালকে টুমরো 9 AM ম্যাথস ক্লাস। ওকে, আচ্ছা, এবার যেটাই আসছিলাম, দেখ সাপোজ একটা ইকোসিস্টেমে 100খানা গাছ আছে, তাহলে এক একটা গাছে যদি আমি 10 ইউনিট করে এনার্জি ধরি, তাহলে কত এনার্জি হচ্ছে, 1000 ইউনিট এনার্জি হচ্ছে। প্রাইমারি কনজিউমার আছে সাপোজ ধর 80টা, সেকেন্ডারি কনজিউমার আছে 70টা, টার্সিয়ারি কনজিউমার আছে 60টা, আর কোয়াটারনারি কনজিউমার আছে 50টা। তাহলে ইন্টু 10 যদি আমি করি, তাহলে দেখ সবারই কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে দেখ, এনার্জি ভ্যালুটা কমতে থাকছে। তো এটা 7000, 700, এটা হচ্ছে 600, এটা 500, সব থেকে বেশি কি 100, 1000। তারপরে আস্তে আস্তে দেখ এনার্জি ভ্যালুটাও কমতে থাকছে।
Number of living organisms in that food pyramid is highest in the case of the base, that is a producer, trophic level 1, then it decreases gradually. এটাকেই বলা হচ্ছে ফুড পিরামিড। আন্ডারস্টুড? বুঝতে পেরেছি সবাই? এবার আমি টেক্সটে আসছি, বইতে কি লেখা আছে সেখানে আসছি। দেখ কি লেখা আছে এখানে। You know what a food pyramid means? It means any figure or shape that has a large base, ঠিক আছে, বেসটা হচ্ছে বড় হবে, which continues narrowing at each level upwards. আস্তে আস্তে কি হবে, যত লেভেল ওপরে যাবে তত কি হবে, ন্যারো হতে থাকবে, সরু হতে থাকবে, ন্যারো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর কি বলেছে দেখ, ফাইনালি এন্ডিং অ্যাট এ অ্যাজ এ স্মল পয়েন্ট, মাথাটা একটা অ্যাপেক্সটা একটা স্মল পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে। সেম থিং জেনারেলি হ্যাপেন্স ইন এ ফুড চেন। ফর এক্সাম্পল লেট আস টেক এ ফুড চেন উইথ টাইগার অ্যাট দ্য টপ। এটা একটা 3টে লেভেলের ফুড চেন ধরেছে, গ্রাস, ডিয়ার, টাইগার। A grown-up tiger must have eaten several deer in its lifetime, and each one of these deer must have eaten hundreds and thousands of grass twigs. This was in terms of number of individuals consumed at each level. ঠিক আছে, তো কি বলেছে, গ্রাসকে খাচ্ছে ডিয়ার, ডিয়ারকে খাচ্ছে টাইগার, ঠিক আছে। তো কি হচ্ছে, সাপোজ ঘাস আছে, অনেক ঘাস আছে, থাউজেন্ডস অফ গ্রাসকে খেয়েছে কে, ডিয়ার। এবার 10-12টা ডিয়ারকে খেয়েছে কে, টাইগার। বুঝতে পেরেছিস? তাহলে কি হচ্ছে, নাম্বারটা আস্তে আস্তে কমছে তো। তো সেটাই বলেছে, এ গ্রোন আপ টাইগার মাস্ট হ্যাভ ইটেন সেভারাল ডিয়ার ইন ইটস লাইফ টাইম অ্যান্ড ইচ ওয়ান অফ দিস ডিয়ার্স, এক একটা ডিয়ার কি করেছে, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ গ্রাস টুইক্স খেয়েছে। দিস ওয়ান ইন দিস টার্মস অফ individuals consumed at each level. Similarly, weight-wise or more appropriately mass-wise relationship can be indicated in a food chain. Largest mass is consumed at the first level, grass to deer. ঠিক আছে, গ্রাস অনেক খেয়েছে ডিয়ার, তো সেটা মাসটা কি ফার্স্ট লেভেলেই আছে, অনেক ডিয়ার অনেক গ্রাস খেয়েছে, সেটাকে ও কনজিউম করেছে, এনার্জি পেয়েছে, তারপর সে ডিয়ারটা আস্তে আস্তে বড় হয়েছে, তারপর তাকে টাইগার খেয়েছে, which does not lead to the same mass of flesh of the deer. Next, again, the total mass of the flesh of deer eaten by the tiger in its lifetime must have been several times that of its own body mass. ঠিক আছে, তো কি বলেছে, যে নেক্সট এগেন দ্য টোটাল মাস অফ দ্য ফ্লেশ অফ ডিয়ার ইটেন বাই দ্য টাইগার ইন ইটস লাইফ টাইম। যে ডিয়ারটাকে টাইগারটা খাচ্ছে, তার যে টোটাল মাসটা সেটা কিন্তু ইকুয়াল নয় যতটা ডিয়ার ওর সারা লাইফে খেয়েছে, কারণ সে ডিয়ারটা বড় হয়েছে, তো তো যত বড় হয়েছে তার তখন তো তার এনার্জি কনজিউম হয়েছে, অনেক বেশি অ্যামাউন্টেও ঘাস খেয়েছে, তারপর তো সে আস্তে আস্তে বড় হয়েছে, তো সেটাই বলেছে, must have been several times that of its own body mass. Thus these two types of pyramids of numbers and of biomass is in a certain forest can be supposedly as represented in figure 4.4. এটা দেখ, পিরামিড অফ নাম্বারস, গ্রাস দেখ বেস যে আছে সেটা কি নাম্বারস, আমরা কিসে কাউন্ট করি, মিলিয়ন্সে কাউন্ট করি। গ্রাসকে খাচ্ছে কে, ডিয়ার, ডিয়ারকে আমরা কিসে কাউন্ট করি, হান্ড্রেডসে কাউন্ট করি। আর ডিয়ারকে খাচ্ছে কে, টাইগার, টাইগারকে আমরা কিসে কাউন্ট করছি, ডজনসে কাউন্ট করছি। তাহলে নাম্বার ওয়াইজ দেখ, মিলিয়ন টু হান্ড্রেড টু ডজন, নাম্বার আস্তে আস্তে কমতে থাকছে, ওর জন্য সাইজও কমতে থাকছে। সিমিলারলি মাস ওয়াইজ যদি আমরা হিসাব করি, তাহলে গ্রাসে সব থেকে বেশি মাস থাকে, বায়োমাস যেটাকে আমরা বলি হচ্ছে লিভিং অর্গানিজমের যে মাসটা হয়, এনার্জি মাস, তো বায়োমাস হচ্ছে ম্যাক্সিমাম গ্রাসে, তারপর হচ্ছে ডিয়ারে, তার থেকে সব থেকে কম হচ্ছে টাইগারের মধ্যে। এটাই হচ্ছে ফুড পিরামিড। ক্লিয়ার? সেকেন্ড কি বলেছে দেখ, ইন্টারডিপেন্ডেন্স বিটুইন অর্গানিজমস। In the beginning of this chapter, you have learned that biotic components, plants, animals, and microbes of every ecosystem, be it pond, forest, or ocean, cannot live independently. ইকোসিস্টেমের ডেফিনেশন আমি তোরা পড়েছিলি, যে কি হচ্ছে, ইকোসিস্টেমে অনেকগুলো লিভিং অর্গানিজমস একসাথে থাকছে, তারা একটা হ্যাবিটেটে থাকছে, এবং সবার ওপর ইন্টারডিপেন্ডেন্ট, একজন আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট আছে। যেমন কি আমরা কিন্তু ডিপেন্ডেন্ট আছি কাদের ওপর, আমরা গাছপালার ওপর ডিপেন্ডেন্ট আছি। আমরা যদি কার্নিভোরাস হই, তাহলে আমরা কি অনেক অ্যানিমালস এর উপর ডিপেন্ডেন্ট আছি, যেমন আমরা গোটের ওপর ডিপেন্ডেন্ট আছি, আমরা চিকেনের উপর ডিপেন্ডেন্ট আছি, আমরা ফিশের ওপর ডিপেন্ডেন্ট আছি, ঠিক আছে। সো উই আর অল ডিপেন্ডেন্ট অ্যামং ইচ আদার। ক্লিয়ার? তো বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্টস এর উপরও আমরা ডিপেন্ডেন্ট আছি।
তো সেটাই বলেছি, in the beginning of this chapter you have learned that biotic components, plants, animals and microbes of every ecosystem, be it pond, forest or ocean, cannot live independently. They are interdependent on each other in one way or the other. Possibly you cannot think of any population on earth that is inhabited just by its own. কোনো পপুলেশন কিন্তু একা একা গ্রো করতে পারে না, ঠিক আছে? সবাইকে অন্যের ওপর ডিপেন্ড থাকতে হবে। যেমন তুই যদি সিম্পল একটা গাছের কথাও ভাবিস, তোরা হয়তো কেউ প্রশ্ন করতে পারিস যে গাছ তাহলে কার ওপর ডিপেন্ডেন্ট? কেউ বলতে পারবি যে গাছ কার ওপর ডিপেন্ডেন্ট আছে? এনি ওয়ান অফ ইউ ক্যান অ্যান্সার দ্যাট হাউ দ্য প্ল্যান্ট? সেটা তো অ্যাবায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক সেটা সেটা হচ্ছে। আচ্ছা, হ্যান্ড রেজ কর, হ্যান্ড রেজ কর, এরকম ভাবে চেল্লামিল্লি করিস না। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যারা যারা বলবি হ্যান্ড রেজ কর। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিয়ে হ্যান্ড রেজ গুলো তুলছি। শিবম দত্ত বল। আমি লিভিং বিংস এর কথা বলছি। লিভিং থিংস, বায়োটিক কম্পোনেন্টস, ঠিক আছে? অ্যাবায়োটিক এর মধ্যে তো, অ্যাবায়োটিক এর ওপর তো সবাই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট আছে লিভিং অর্গানিজমস এর ওপর। আমরা নাই গাছের ওপর ডিপেন্ডেন্ট, জন্তু জানোয়ারের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যারা হার্বিভোরাস অ্যানিমাল হয় তারা গাছের ওপর ডিপেন্ডেন্ট, যারা কার্নিভোরাস অ্যানিমাল হয় তারা হার্বিভোরাস অ্যানিমালের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? গাছরা তো প্রডিউসার ইকোসিস্টেমে, তাহলে গাছরা কাদের ওপর ডিপেন্ডেন্ট সেটা আমি জিজ্ঞেস করছি। কোন লিভিং থিং এর ওপর ডিপেন্ডেন্ট সেটা আমাকে বল। অরিজিৎ বল। বল। হুম হুম হুম, ভেরি গুড, ভেরি গুড। অরিজিৎ একদম ঠিকঠাক পয়েন্ট বলেছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস অরিজিৎ যেটা বললো? বাকিরা সবাই হ্যাঁ হাত নামিয়ে দে। অরিজিৎ একদম ঠিকঠাক বলেছে। বাকিরা বুঝতে পেরেছিস তো? তোরা ডিকম্পোজার্স এর কথা পড়েছিলি তো? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, যারা ডিকম্পোজার্স আছে তারা কি করছে? সয়েলের নিউট্রিয়েন্টটাকে আবার ফিরিয়ে এনে দিচ্ছে, ঠিক আছে? একটা গাছ যখন গ্রো করে তারা কি করে? মাটি থেকে নিউট্রিয়েন্টস নেয়, দিয়ে সে গ্রো হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়া ডিকম্পোজার্স গুলো কি করে? মাটিতে যে নিউট্রিয়েন্টসটা প্ল্যান্টটা ইউটিলাইজ করেছে সেটাকে আবার ফিরিয়ে এনে দেয়, ঠিক আছে? তো এই মাইক্রোবস গুলো যদি মাটিতে না থাকে, তাহলে মাটিতে আর নিউট্রিয়েন্টস থাকবে না, তো শেষ হয়ে যাবে তো। তো প্ল্যান্টসরা কিন্তু ওদের ওপর ডিপেন্ডেন্ট, বুঝতে পেরেছিস? এবার ওরা যদি না থাকে তাহলে প্ল্যান্টস গ্রো করতে পারবে না, প্ল্যান্টস যদি না গ্রো করে আমরা কেউই বাঁচবো না, সবাই মরে যাবো, ঠিক আছে? So possibly you cannot think of any population on Earth that is inhabited just by its own. For any species, the minimal requirement is more species on which it can feed. ঠিক আছে? যে কোনো স্পেসিস এর জন্য কি করতে হবে? তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট কি? অন্য আরো স্পেসিস থাকবে যাদেরকে ওরা খেয়ে দিয়ে বেঁচে থাকবে। Even a plant which produces its own food cannot survive alone. It needs soil microbes to break down the organic matter, যেটা একটুখানি বললাম তোদের, অরিজিৎ বললো। তো প্ল্যান্টস এর ক্ষেত্রে কি দরকার? সয়েল মাইক্রোবস দরকার, কারণ অর্গানিক ম্যাটার গুলোকে তো ব্রেক করে সয়েলে আনতে হবে অ্যান্ড রিটার্ন দ্য ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস ফর অ্যাবজর্পশন। নট অনলি দিস, দ্য প্ল্যান্টস নিড অ্যান অ্যানিমাল এজেন্ট ফর পলিনেশন, ঠিক আছে? প্ল্যান্টস আর পলিনেশন করার জন্য তো এজেন্টের দা প্রয়োজন। পলিনেশন তোরা আগে পড়েছিলি, মনে আছে? ক্রস পলিনেশন, একা একা তো হয় না। So thus it is obvious that in nature, animals, plants and microbes cannot live independently, but they are interdependent on each other in many ways to form a biological community. ঠিক আছে? প্রত্যেকটা লিভিং অর্গানিজম কি হচ্ছে? একজন আরেকজনের উপর ইন্টারডিপেন্ডেন্ট, যাতে কি হয়? আমাদের যে লিভিং বিংস এর যে কমিউনিটি, যেটাকে আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিটি, সেটা যেন টিকে থাকতে পারে। নাহলে কি হবে? পুরো লিভিং বিংস এর কমিউনিটিটাই ব্রেক হয়ে যাবে এবং আমরা কেউই বেঁচে থাকবো না। অল অফ আস উইল ডাই সামডে। So interdependence between organisms arise from interaction of population of two different species. ঠিক আছে? দুটো ডিফারেন্ট স্পেসিসের নিজেদের মধ্যে ইন্টারেকশনে কি হচ্ছে? ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে। দিস ইন্টারেকশনস কুড বি বেনিফিশিয়াল, হার্মফুল অর নিউট্রাল টু ওয়ান স্পেসিস অর বোথ। ঠিক আছে? এই যে ইন্টারডিপেন্ডেন্সটা হচ্ছে সেটা কি হতে পারে? বেনিফিশিয়াল মানে কাজে লাগতে পারে, হার্মফুল মানে ক্ষতিকারক হতে পারে, অথবা নিউট্রাল মানে কোনো ক্ষতিও করলো না, কাজেও লাগলো না, নিজের মতো নিজে থাকলো। অর দুরকমই হতে পারে, বেনিফিশিয়ালও হতে পারে, নিউট্রালও হতে পারে, আর হার্মফুল বেনিফিশিয়াল বোথ হতে পারে। সো এই রিলেশনশিপস গুলো আমরা এখানে তিনটে রিলেশনশিপের কথা বলবো। একটা হচ্ছে সিম্বায়োসিস, সেকেন্ড হচ্ছে প্যারাসিটিজম, থার্ড হচ্ছে প্রিডেশন। অরিজিৎ আমি তোর কাছে একটু পরে আসছি। সিম্বায়োসিস, প্যারাসিটিজম অ্যান্ড প্রিডেশন, এই তিনটে জিনিস পড়তে হবে আমাদের। ফার্স্ট হচ্ছে সিম্বায়োসিস।
In this interaction, both the interacting species are benefited. ঠিক আছে? তো বেনিফিশিয়াল যেটা বললাম, তো দুটো স্পেসিস যখন একজন আরেকজনকে হেল্প করবে তখন সেটাকে বলা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। The most fascinating example is found in plant-animal relationship. Plants need the help of animals for pollinating their flowers and dispersing their seeds. Animals are paid fees by the plants in the form of juicy and nutritious fruits. ঠিক আছে? তো কি হচ্ছে? অ্যানিমালস গুলো প্ল্যান্টস এর থেকে কি নিচ্ছে? খাবার-দাবার নিচ্ছে, ফ্রুটস নিচ্ছে, জুসি নিউট্রিশিয়াস ফ্রুটস নিচ্ছে। আর ইন রিটার্ন প্ল্যান্টস এর কিভাবে হেল্প করছে? পলিনেশন এ হেল্প করছে, আবার সিড ডিসপার্সাল এও হেল্প করছে। তাহলে কি হলো? দুজনেরই তো লাভ হচ্ছে। গাছপালা ফল তৈরি করলো, সেই ফলটাকে অ্যানিমালস গুলো খেলো, আর ইন রিটার্ন গাছকে কি হেল্প করলো? পলিনেশন এ হেল্প করলো আর সিড ডিসপার্সাল এ হেল্প করলো। তাহলে দুজনেরই বেনিফিট হলো। গাছেরও রিপ্রোডাকশন হয়ে গেল, গ্রো করলো, তাদের নাম্বার বাড়তে থাকলো, আর অ্যানিমালসরাও কি করলো? খাবার-দাবার পেয়ে গেল। তো দুজনেই বেনিফিটেড, সো ওর জন্য বলা হচ্ছে symbiotic relationship. Both are benefited. Lichens provide another good example of symbiosis in which a fungus and a photosynthetic algae live in a symbiotic relationship. ঠিক আছে? লিচেন আর ফাঙ্গাসের ব্যাপারটা কি? লিচেন হচ্ছে একটা অর্গানিজম যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ঠিক আছে? কিন্তু লিচেনের প্রবলেমটা হচ্ছে খাবার তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালস গুলো দরকার, সেই র ম্যাটেরিয়ালস গুলো নিজে নিজে জোগাড় করতে পারে না। ফাঙ্গাস কি করে? ফাঙ্গাস লিচেনকে হেল্প করে। কিভাবে হেল্প করে? যে র ম্যাটেরিয়ালস গুলো খাবার তৈরি করার দরকার সেইগুলোকে লিচেন্সকে এনে দেয়। কিন্তু ফাঙ্গাস নিজের খাবার নিজে রান্না করতে পারে না। ঠিক আছে? যেমন হচ্ছে তোর বাড়িতে বাবা-মা। ঠিক আছে? তোদের বাড়িতে বাবা-মা কি করছে? মা রান্না করতে পারে, বাবা রান্না করতে পারে না। তো বাবা কি করে? বাবা রান্না করার জিনিসগুলো এনে দেয়। যেমন হচ্ছে বাজার-টাজার করে এনে দেয়। আলু, পেঁয়াজ-টেয়াজ এসব এনে দেয়। মা কি করে? রান্না করে। আর দুজন মিলে একসাথে থাকে, খাওয়া-দাওয়া করে। তো সেটাই হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। দুজন দুজনকে হেল্প করছে। তো লিচেন কি করছে? লিচেন রান্না করতে পারে, কিন্তু খাবার রান্না করার যে র ম্যাটেরিয়াল গুলো দরকার সেগুলো আনতে পারে না। ফাঙ্গাস কি? রান্না করতে পারে না, কিন্তু র ম্যাটেরিয়াল গুলো লিচেনকে জোগাড় করে এনে দেয়। তো দুজনে খাওয়া-দাওয়া করে, একসাথে থাকে, দিয়ে একটা ভালো সংসার চালাচ্ছে। তো সেটাই হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। ক্লিয়ার? বুঝতে পেরেছিস সিম্বায়োসিস? কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে বল, আমি তারপর প্যারাসিটামলে জাম্প করবো। হ্যান্ড রেজ কর, যদি কারোর ডাউট থাকে হ্যান্ড রেজ কর। বল অরিজিৎ। অরিজিৎ মিউট করে দিলি কেন আবার? বল। হুম, অবশ্যই হচ্ছে। বাটারফ্লাইকে অন্যান্য ইনসেক্টরা একটা টিকটিকি রেখে দিবি, ও খেয়ে নেবে ওকে বাটারফ্লাই। এর মধ্যে কারো কোনো ডাউট আছে এটুকুর মধ্যে সিম্বায়াসিস অবধি? কাউকে তাহলে বল আমাকে, আমি এর পরেরটায় কন্টিনিউ করবো, প্যারাসিটিজমে যাবো। হ্যান্ড রেজ করতে পারিস, দেখে নে একটুখানি। আমি ওয়েট করছি, দেখে নে, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারিস। শিবম দত্ত, বল শিবম, বল। আমি বুঝলাম না, একটা অ্যানিমালের পটি ডিকম্পোজ করলো মাইক্রোবসরা, এবার প্ল্যান্টসরা কি করলো বুঝলাম না। তো কথাটা কেটে কেটে আসছে শিবম, আরেকবার বল শিবম। হ্যাঁ হ্যাঁ বল, তোর কথা কেটে কেটে আসছে। রি রি এসেন্স, হ্যাঁ অবশ্যই, তো ওটা তো কাজের, মানে আবার করে নতুন করে তৈরি করা। রিসিনথেসাইজ মানে নতুন করে তৈরি করা। ঠিক আছে? অ্যানিমালের কোনো পটি মাটিতে পড়লো, সেটাকে ডিকম্পোজ করলো হচ্ছে ডিকম্পোজার্সরা, ব্যাকটেরিয়া ফাঙ্গি ওগুলোকে ডিকম্পোজ করে কি করলো, ওর যে অর্গানিক ম্যাটারটা আছে সেটাকে ও মাটির ভেতরে দিয়ে দিল। প্ল্যান্টস সয়েলে ওটা মিক্স হয়ে গেল, প্ল্যান্টসরা ওটাকে অ্যাবজর্ব করলো রুটস দিয়ে, সেখান দিয়ে প্ল্যান্টস ইউটিলাইজ করলো, গ্রো করলো, বড় হলো। এবার সেটাকে ওই অ্যানিমালটা খেয়ে নিল, গাছের পাতাগুলোকে অ্যানিমালস খেলো, সেখান থেকে ও এনার্জি পেলো। তো এইভাবে একটা ফুড চেইন কাজ করলো।
আর কিছু ডাউট আছে শিবম? আমি তোর কোশ্চেনটা পুরোপুরি বুঝতে পারলাম না, তবে আমার মনে হলো তুই এটাই জানতে চাইছিস। ঠিক আছে, আচ্ছা প্যারাসিটিজমে আসছি। প্যারাসিটিজমটা দেখ সবাই, প্যারাসিটিজম জিনিসটা কি? ইন দিস ইন্টারাকশন ওয়ান পার্টনার দ্য প্যারাসাইট রিসিভস অ্যাডভান্টেজ ওয়াইল দ্য আদার দ্য হোস্ট ইজ অ্যাট এ লস। ঠিক আছে, সিম্বায়োসিসে কি পড়েছিলি? দুজনাই বেনিফিটেড হয়, দুজনাই বেনিফিটেড। কিন্তু প্যারাসিটিজমে কি হয়? একজনের ক্ষতি হয়, আরেকজনের লাভ হয়, প্যারাসাইট যেটাকে আমরা বলি। তো in fact, parasite enjoys free lodging and meals at the cost of the host. The life cycle of parasites are often complex, involving one or more intermediate host. The malarial parasite, Plasmodium, needs an intermediate host vector, a mosquito, to spread to other host. ঠিক আছে, তো এখানে একটা প্যারাসাইটের এক্সাম্পল দিয়েছে, যেমন হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট। আমাদের ম্যালেরিয়া একটা রোগ, আমরা অনেকেই জানি। তো ম্যালেরিয়া, ডেঙ্গু এসব শুনেছিস তোরা। তো অ্যাকচুয়ালি কি হয়, ম্যালেরিয়া প্লাজমোডিয়াম বলে একটা প্রোটোজোয়ান দিয়ে হয়। ঠিক আছে, প্লাজমোডিয়াম বলে একটা মাইক্রো অর্গানিজম হয়, প্রোটোজোয়ান। এইটার একটা হিউম্যান বডির ভেতরে যখন এন্টার করে, তখন এই ডিজিজটা এরা ক্রস কজ করে, ম্যালেরিয়া ডিজিজটা। প্লাজমোডিয়াম আমাদের বডিতে যখন এন্টার করবে, তখন আমাদের এই ম্যালেরিয়া ডিজিজটা হবে। এবার এই প্লাজমোডিয়ামটা আমাদের বডিতে কিভাবে এন্টার করে? উইথ দ্য হেল্প অফ মসকিউটো। মশা যদি কামড়ায়, তখন মশার পেটের ভেতরে যদি ওই প্লাজমোডিয়াম প্রোটোজোয়ানটা থাকে, তো যখন কামড়াবে তখন আমাদের বডির ভেতরে এই প্লাজমোডিয়ামটা আমাদের ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, এবার যদি ঢুকে যায় প্লাজমোডিয়ামটা, তখন প্লাজমোডিয়াম কি করবে? আমাদের বডির ভেতরে যাবে, গিয়ে কি করবে? আমাদের বডিতে থাকবে, খাওয়া দাওয়া করবে এবং রিপ্রোডাকশন করবে। তাদের নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকবে। নাম্বার অফ প্লাজমোডিয়াম উইল ইনক্রিজ ইনসাইড আওয়ার বডি অ্যান্ড দে উইল আলটিমেটলি কজ দ্য ম্যালেরিয়া ডিজিজ। ঠিক আছে, এদের ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট হোস্ট আছে। মানে কি? সাপোজ একটা লোকের ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে, সে হসপিটালে ভর্তি আছে, একটা মশা গিয়ে তাকে কামড়ালো। তো মশাটা যখন ওই লোকটাকে কামড়ালো, ম্যালেরিয়া পেশেন্টটাকে কামড়ালো, তখন কি হলো? ব্লাডটা সাক করে নিল, ব্লাডের ভেতরে প্লাজমোডিয়াম প্রোটোজোয়ানটা রয়েছে, সেই প্লাজমোডিয়ামটা মসকিউটোর বডির ভেতরে ঢুকে গেল। ঠিক আছে, বাট দ্য প্লাজমোডিয়াম উইল রিসাইড ইনসাইড দ্য মসকিউটোস বডি ফর এ ওয়াইল। নেক্সট, when that mosquito will bite another healthy person, একটা হেলদি পার্সনকে যখন সে কামড়াবে, তখন কি হবে? সেই প্লাজমোডিয়ামটা মসকিউটোর বডি থেকে সেই লোকটার ভেতরে চলে যাবে। তো মসকিউটোটা কি করছে? মসকিউটো হচ্ছে একটা ভেক্টরে কাজ করছে, যেটা কি করছে? এক জায়গা থেকে আরেক জায়গায় প্যারাসাইটটাকে ট্রান্সফার করছে। তো ওর জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। বুঝতে পেরেছিস? আরেকটা এক্সাম্পল কি আছে? হিউম্যান লিভার ফ্লুক আর নিমাটোড প্যারাসাইট ডিপেন্ডস অন টু ইন্টারমিডিয়েট হোস্ট, এ স্নেল অ্যান্ড এ ফিশ, টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল। ঠিক আছে, তো হিউম্যান লিভার ফ্লুক একটা ডিজিজ হয়, লিভার ফ্লুক একটা মানে একটা মনে হয় ফ্ল্যাট ওয়ার্ম, নিমাটোড প্যারাসাইট বলেছে, একটা ফ্ল্যাট ওয়ার্ম। এই ফ্ল্যাট ওয়ার্মটা কি হয়? দুটো হোস্ট দিয়ে যায়, প্রথমে স্নেলে যায়, তারপর ফিশে যায়, তারপর সেই মাছটাকে আমরা যদি খাই, ভালো করে রান্না না করে, তখন এটা আমাদের বডির ভেতরে ঢুকে যেতে পারে। তো লার্ভাগুলো ফিশের বডির ভেতরে থাকতে পারে, স্নেলে প্রথমে থাকে, তারপর ফিশের বডিতে থাকে। এবার ফিশটাকে যদি আমরা ঠিকঠাক করে রান্না না করে খাই, তখন আমাদের বডির ভেতরে এটা ঢুকে যাবে, পেটের ভেতরে চলে যাবে, দিয়ে ওখানে গিয়ে আমাদের লিভারে গিয়ে অ্যাটাক করবে। সেটাকে বলা হচ্ছে লিভার ফ্লু। দ্য প্যারাসাইটস হার্ম দ্য হোস্ট, দেন দে মে রিডিউস দ্য রিভাইভাল, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ দ্য হোস্ট। ঠিক আছে, তো যে প্যারাসাইট আমাদের বডিতে থাকবে, সে কিন্তু আমাদের ক্ষতি করবে। ঠিক আছে, রিভাইভাল মানে আবার ঠিকঠাক করে ফিরে আসা, গ্রোথ নতুন করে গ্রো করা, আর রিপ্রোডাকশন, যার বডির ভেতরে থাকছে তাকে বলা হচ্ছে হোস্ট, সে হোস্টের রিপ্রোডাকশনটাকেও হ্যাম্পার করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা খুব কমন প্যারাসাইটের কথা আমরা বলি। দেখো, আমাদের বডিতে প্রচুর প্যারাসাইট আছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে নিয়েই বেঁচে আছি। আমাদের বডিতে প্রচুর প্যারাসাইট আছে। যেমন হচ্ছে, যদি আমি মুখ খুলি, আমার মুখের ভেতরে, প্রত্যেকের মুখের ভেতরে মিলিয়নস অফ ব্যাকটেরিয়া আছে। আমাদের পেটের ভেতরে মিলিয়নস অফ ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, আমাদের ধরো কৃমি নাম শুনেছো অনেকে, কৃমির ওষুধ খাই আমরা অনেকে মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা পড়লে। তো কৃমিগুলো হচ্ছে অনেকটা প্যারাসাইটের মতন। এরা যতক্ষণ না আমাদের কোনো ক্ষতি করছে, ততক্ষণ আমাদের খুব একটা এফেক্ট পড়ে না। কিন্তু আমাদের যখন ক্ষতি করা শুরু করে, তখন আমরা বুঝতে পারি যে দে আর দ্য প্যারাসাইটস। উকুনের নাম শুনেছো? লিচ। ঠিক আছে, এই লিচ না, লাইসের নাম শুনেছো? তো উকুনও আমাদের স্ক্যাল্পে থাকে। সেই স্ক্যাল্পে কি করে? আমাদের স্ক্যাল্পের যে সেলস গুলো আছে, সেই সেলস গুলোকে খেয়ে নেয়। ঠিক আছে, তো সেটা আমাদের ক্ষতি করে। হ্যাঁ, তো যে প্যারাসাইট গুলো কারোর বডির ভেতরে থাকে, সেটাকে বলা হয় এন্ডোপ্যারাসাইট। দ্য প্যারাসাইটস দ্যাট লিভ ইনসাইড দ্য বডি অফ অ্যানাদার অর্গানিজম ইজ নোন অ্যাজ এন্ডোপ্যারাসাইট। ভালো করে মনে রাখবে, যে ভেতরে থাকছে তাকে বলা হচ্ছে এন্ডোপ্যারাসাইট, আর যে বডির বাইরে থাকবে তাকে বলা হয় একটোপ্যারাসাইট। ক্লিয়ার?
বুঝতে পেরেছি সেইটুকু প্যারাসাইটিজমটা। লাস্টে আসি প্রিডেশন। প্রিডেশন মানে শিকার ধরো খেয়ে নাও, ঠিক আছে? তো শিকারকে বলা হয় কি? প্রে। আর যে খাচ্ছে তাকে বলা হয় প্রিডেটর। এ প্রিডেটর ক্যাচেস অ্যান্ড কিলস আদার অর্গানিজমস ফর ফুড। তো যাকে যে খাচ্ছে, মানে একটা ধর বাঘ একটা টাইগার একটা ডিয়ারকে ধরে খেয়ে নিল, একটা বাঘ একটা হরিণকে ধরে খেয়ে নিল। তো ডিয়ারটা কি? ডিয়ারটা হচ্ছে প্রে, শিকার। আর বাঘটা কি? শিকারী, দ্যাট ইজ প্রিডেটর। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে প্রিডেশন। তো প্রিডেশন ইজ নেচার্স ওয়ে অফ ট্রান্সফারিং এনার্জি। অলদো অ্যানিমালস ইটিং ফ্রুটস অ্যান্ড ক্যাটাগরাইজড আর হার্বিভোরস, দে আর ইন ব্রড ইকোলজিক্যাল কন্টেক্সট নট ভেরি ডিফারেন্ট ফ্রম প্রিডেটর্স। ঠিক আছে, যদি কোনো হার্বিভোরাস অ্যানিমালকেও ধরি, সেও কিন্তু প্রিডেটর, সেও কিন্তু শিকার করছে। কারণ একটা গরু যখন মাঠে ঘাস ঘাস খেতে যাচ্ছে, তখন কিন্তু সে ঘাসটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তো গরুটা কি সেখানে? প্রিডেটর, আর ঘাসটা কি? প্রে। ঠিক আছে, কারণ বোথ আর লিভিং অর্গানিজমস। দ্য টাইগার অ্যান্ড দ্য ডিয়ার প্রোভাইড এ গুড এক্সাম্পল অফ প্রিডেশন, বাট এ হাউস স্প্যারো ইটিং এনি সিড ইজ নট এ লেস নো লেস আ প্রিডেটর। ক্লিয়ার? আচ্ছা, এবার ফ্লোরা অ্যান্ড ফনা, জাস্ট ডেফিনেশনস গুলো ভালো করে মনে রাখবি। ফ্লোরা মিন্স দ্য প্ল্যান্টস ন্যাচারালি অকারিং ইন এ পার্টিকুলার এরিয়া, অ্যান্ড সিমিলারলি ফনা মিন্স দ্য অ্যানিমালস লিভিং ইন দ্যাট এরিয়া। ঠিক আছে, ফ্লোরা কাকে বলা হচ্ছে? একটা পার্টিকুলার এরিয়াতে যে গাছপালাগুলো ন্যাচারালি গ্রো করছে, আমরা কিন্তু আর্টিফিশিয়ালি লাগাচ্ছি না, যে গাছগুলো ন্যাচারালি গ্রো করছে সেটাকে বলা হচ্ছে কি? ফ্লোরা। আর ফনা মানে কি? যে অ্যানিমালস গুলো ন্যাচারালি ওখানে থাকছে, আমরা জোর জবরদস্তি গিয়ে রাখছি না, যে যারা ওখানে ন্যাচারালি থাকছে তাদেরকে বলা হচ্ছে ফনা। Flora and fauna of a forest can never be same throughout the world. Forests of very cold regions, of moderately warm regions, and those of hot regions will have their own particular types of plants and animals. ঠিক আছে, তোরা জিওগ্রাফিতে এগুলো বিভিন্ন রকম ফরেস্টের কথা পড়েছিস, সেইগুলো এখানে জাস্ট ছোট্ট করে বলেছে যে বিভিন্ন এরিয়া অনুযায়ী, রিজিয়ন অনুযায়ী ফ্লোরা অ্যান্ড ফনা কিন্তু, মানে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস কিন্তু ডিফার করে। ঠিক আছে, তো সেটাই বলেছে। সো a single description cannot serve the purpose. There are different kinds of forest in India, each with its characteristic life forms. For example, ট্রপিক্যাল রেন ফরেস্ট। আমাদের ইন্ডিয়াতে কি কি ফরেস্ট আছে? যেটা ফার্স্ট হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, এগুলো জিওগ্রাফিতে ডিটেলসে পড়ে নিবি। সাচ এস দোজ অফ ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইস্ট হিমালয়াস। ঠিক আছে, এই জায়গায় পাওয়া যায়, ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, নর্থ ইস্ট হিমালয়াস। ফ্লোরা কি কি থাকে? গাছপালা থাকে, এভারগ্রিন ট্রিজ, ব্যাম্বুস, ফার্নস, শ্রাবস। ফনা হচ্ছে জাঙ্গল ক্যাটস, লিওপার্ডস, মাঙ্কিস, ফ্লাইং স্কুইরেল, স্নেক, সেন্টিপেডস, মিলিপেডস, মিনি ইনসেক্টস, স্নেলস এক্সেট্রা। টেম্পারেট ডিসিডুয়াস ফরেস্ট কোথায় পাওয়া যায়? ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। গাছপালা পাওয়া যায় টিক, স্যান্ডেলউড, শাল এক্সেট্রা। ফনা পাওয়া যায় মথ, বিটল, ডিয়ার, উলস, ফক্সেস এক্সেট্রা। কনিফেরাস ফরেস্ট কোথায় পাওয়া যায়? হিমালয়াস অ্যাট অ্যান অল্টিটিউড অ্যাবভ 1700 to 3000 মিটার্স। ফ্লোরা হচ্ছে ফার অ্যান্ড পাইন ট্রিজ। ফনা হচ্ছে ভেরি ফিউ অ্যানিমালস সাচ এস স্কুইরেল, ডিয়ার, গোট, উল, সাম বার্ডস লাইক রবিন, স্প্যারো এক্সেট্রা। ঠিক আছে, তারপরে আরো আসো। নাও লেট আস স্টাডি সাম পার্টিকুলার ফরেস্ট অফ ইন্ডিয়া. Gir forest, Gujarat. Flora, various kinds of large shady trees such as peepal, acacia, neem, etc. Some wild bushes and grasses. Fauna, animals like bears, dogs, cats, rats, rabbits, crow, kites, vultures, and most significant animals. Jim Corbett National Park, Jallapara Sanctuary, West Bengal. জাস্ট এগুলো একটুখানি পড়ে নিস। ঠিক আছে, এখানে আমার বোঝানোর কিছু নেই, এগুলো জাস্ট একটুখানি দেখে নিস। যেটা বোঝানো আছে সেটা হচ্ছে রিস্ক টু ইকোসিস্টেম। ইকোসিস্টেম কিভাবে খারাপ হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। ঐশানি হাত তুলেছিস, জানি না কতখানি অ্যাটেন্ড করতে পারবো। আর 4 মিনিট আছে, ঐশানি বল। দেখ, বেসিক্যালি আমি যদি এক্সামিনার হতাম তাহলে আমি বায়োলজিতে দিতাম না এই কোশ্চেনগুলো। ঠিক আছে, এবার যদি কোশ্চেন তোদের পরীক্ষায় দেয় তোদের টিচার, তাহলে হয়তো ওখান থেকে এই যে ফ্লোরা আর ফনাগুলো মুখস্থ রাখতে হবে। হয়তো বলবে যে কটা এক্সাম্পল দাও, দিতে পারে, দিতে চাইতে পারে এরকম। ঠিক আছে, জেনারেলি আসে না। হ্যাঁ, লাস্ট কিছু বছরের আমি কোয়েশ্চেন্স ফলো করেছি, জেনারেলি আসে না। হ্যাঁ, তোদেরকে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলো পাঠিয়ে দেবো, তাও দেখে নিস একটুখানি। মনে হয় দেবে না সেরকম। ঠিক আছে, আচ্ছা। Risk to ecosystem. When the increased industrialization and scientific approach to our life, the natural resources and niche rich natural heritage which were being preserved for centuries have begun dwindling greatly. ঠিক আছে, আস্তে আস্তে কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সাইন্টিফিক অ্যাপ্রোচ বাড়ছে, প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। তো কি হচ্ছে? আস্তে আস্তে ন্যাচারাল রিসোর্সেস গুলো হার্ম হচ্ছে। ঠিক আছে,
তো সেই কারণে আমাদের ইকোসিস্টেমগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকছে। এনি কাইন্ড অফ ইমব্যালেন্স ইন দ্য নেচার রেজাল্টস ইনটু সিভিয়ার ডেঞ্জার টু আওয়ার ইকোসিস্টেম। Its treatment with nature has posed many serious challenges and problems like climate change, vector-borne diseases, decay in wildlife and its resources, and food and water shortage today. ঠিক আছে? তো যখনই আমরা এরকম ন্যাচারাল ইকোসিস্টেমকে যখনই আমরা আমাদের সায়েন্টিফিক অ্যাপ্রোচ দিয়ে যদি কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করি তাহলে কি হবে? এইসব প্রবলেমসগুলো অ্যারাইজ করবে। Exploiting of natural resources, prevalent all over the world, has erupted into several ecological degradations. ইকোলজিটা আস্তে আস্তে ঘাটতি হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, which is definitely the biggest threat to proper functioning of our ecosystem. আমরা অনেকে সব ইয়ে-টিয়ের কথা শুনছি যে গ্লোবাল ওয়ার্মিং সবই কিন্তু এসবের জন্যই হচ্ছে। Need to restore and conserve the ecosystem. আমি জানি না কতদূর হতে পারে, হয়তো পড়িয়ে দিতে পারছি। Restoring an ecosystem by establishing the finer balance between the organism and environment is the best that being responsible humans we can do. আমরা যদি এই এনভায়রনমেন্ট আর অর্গানিজমের ওপর একটা ব্যালেন্স মেনটেন করে রাখতে পারি তাহলে কি হবে? আমাদের ইকোসিস্টেমটা টিকে থাকবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। Until and unless the steps to preserve the decaying charm of our ecosystem are not initiated, our ecosystem is not going to support us in having a better and healthy environment. আমরা যদি এই ডিকেটাকে, এই যে ক্ষতি হয়ে যাচ্ছে ইকোসিস্টেম, এটাকে যদি আমরা ঠিকঠাক না করি তাহলে কি হবে? আমাদের হেলদি এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে। There is an absolute need today to assist nature by not disturbing its integrity and help in gaining its lost delicacy. By protecting our native natural resources like wildlife, rivers, forests, etc., one can contribute greatly towards the preservation of our ecosystem. Radical changes have to be made in our thoughts to save and accumulate the natural resources, the very root of our life. ঠিক আছে? খুব সিম্পল জিনিস আছে, জাস্ট একটু থিওরিটিক্যাল কিছু কথা বলেছে, একটু জাস্ট এগুলো দেখে নিস। আশা করি এটুকুর মধ্যে কারোর ডাউট হবে না। তো দেখে নিস এইটুকু। আর যদি কারো কোনো ডাউট থাকে আমাকে মেসেজ করে পাঠাস, ঠিক আছে? আমি ভিডিওগুলো পারলে আপলোড করে দিচ্ছি একটু পরে। সবাই দেখে নিস ভিডিওগুলো।